KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। একটা খুন আর অজস্র মুখোশ, একটা রহস্য সমাধান করতে গিয়ে আরও অনেক রহস্যের উন্মোচন। সত্যের সন্ধানে তৃতীয়বারের জন্য পর্দায় আসছেন মিতিন মাসি। পোস্টার থেকে ট্রেলার, লড়াই করছেন তিনি মানুষের মুখোশ পরা শুম্ভ নিশুম্ভের সঙ্গে। তিনি সেলুলয়েডের, তিনি মিতিন মাসি। আর পর্দায় কোয়েল, পর্দায় থেকে বাস্তবে গোয়েন্দা। সেই গল্প শোনালেন কোয়েল। কি শোনালেন শুনবো। কোয়েল দি, আগে জানি কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে তৃতীয়বারের জন্য বড়দিনে পর্দায় আসছো মিতিন মাসি হয়ে। একটু জানাও যে এবারের মিতিন মাসি কতটা তীক্ষ্ণ, মানে আরো কতটা তীক্ষ্ণ? আরো অনেক বেশি তীক্ষ্ণ, কারণ এবারের গল্পের জটিলতা অনেক বেশি। এটা একটা মার্ডার মিস্ট্রি, তো বোঝাই যাচ্ছে একটি মানুষের খুন হয়েছে এবং তার ইনভেস্টিগেশনে মিতিন মাসি আসছে। তো এখানে মিতিন ঠিক যেরকম আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, ভীষণ দৃঢ় একজন মহিলা, তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আরো অনেক অনেক বেশি শার্প। কারণ এটার মধ্যে গল্পের জটিলতা, এই ক্যারেক্টার্স, বিভিন্ন ক্যারেক্টার্স। মিতিন হয়তো একজনের কাছে যাচ্ছে, ভাবছে সেই হয়তো হবে, কিন্তু তার কাছ থেকে জানতে পারছে আর একজন। সেরকম অনেক অনেক ক্লুজ জোগাড় করতে 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 ফাইনালি, যেটা সব থেকে ভালো লাগে মিতিনের ক্ষেত্রে, যে মিতিন প্রথমেই যখন ইনভেস্টিগেশনে ঢোকে, ও জানে যে ও জিততে ঢুকছে। এটা কোনো জায়গা নেই যেখানে ওর হারবে, মানে হারার কোনো জায়গা নেই। এবং সেটাই আমার কাছে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল, কারণ তার মধ্যে যে ডাইমেনশনস গুলো আছে, যে একদিকে সে খুন্তি নাড়ে, আর একদিকে সে পিস্তল হাতে নেয় একটা ইনভেস্টিগেশনের জন্য। এই দুটোর যে একটা খুব সুন্দর ব্যালেন্স, যেটা মিতিনের ক্ষেত্রে দেখা গেছে, তো সেটা আমার আমার মনে হয় ইটস ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট অফ মিতিন। এবারের গল্পে সংলাপের মারকাটারি, মানে চূড়ান্ত অ্যাকশন সব মিলিয়ে, মানে কোনোভাবেই আর দর্শকদের নিরাশ করতে চাইছো না। একদমই না। আমার মনে হয় সবাই সব রকম ভাবে, যেভাবে ডায়লগস তো আছে, তার মধ্যে ভীষণ ভালো ভালো শিল্পীরা আছেন এই ছবিটাতে, অসম্ভব ভালো, ভীষণ মানে দক্ষ সব শিল্পী। তাদের সঙ্গে কাজ করার ডেফিনেটলি অভিজ্ঞতার একটা আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল। এবং যেটা আমি প্রথমেই বললাম, যে ভীষণ গল্পের মারপ্যাচের জন্য আমারও খুব ইন্টারেস্টিং লাগছিল, কারণ বিভিন্ন জায়গায় মিতিন এক এক রকম। ধরো মিতিন দূর থেকে বুঝতে পারছে যে এই লোকটা ভীষণ গসিপ করতে ভালোবাসে, সে আবার গসিপের মোডে চলে যায়। মিতিনও গসিপের মোডে চলে যায় ক্লুজ বের করে আনার জন্য। তো সেটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। বা একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এবং তার সঙ্গে কি কথা বললে, মানে খুব বয়স্ক একজন ভদ্রলোক, তার সঙ্গে কথা বললে কিভাবে তার কাছ থেকে অনেক খবর পাওয়া যায়, সেটাও মিতিন জানে। তো বিভিন্ন ক্ষেত্রে না মিতিন ভীষণ মানুষকে না ভালোভাবে পড়তে পারে, ও ভালোভাবে জানতে পারে যে এই মানুষটা এরকম, তাহলে এরকম করলে হয়তো সেই মানুষের কাছ থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে। আচ্ছা, এই যে মানুষকে চেনা এবং আমাদের চারপাশে এত মুখোশধারীরা ঘুরে বেড়ায়, কোয়েল দি ব্যক্তিগতভাবে মানুষ চিনতে পারে? আমার মনে হয় আমি ভীষণ ভালো মানুষ চিনি। আমার তাই মনে হয়, আমি জানি না, অন্তত এখনো পর্যন্ত যেরকম চিনে এসেছি একদমই ঠিক চিনে এসেছি। আর তো হ্যাঁ, তো সেটা আমার মনে হয় যে এটাও একটা পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এক একটা মানুষের মুখোশ খোলে যখন, তখন আমি যে খুব একটা সারপ্রাইজড হই বা ভীষণ শকড হই তেমন নয়, কারণ অনেকটাই চেনা ছিল তাদের। তো তাই আমার বেশ এটাই আমি আমি বুঝতে পারি। আমার মনে হয় কোনো একটা জায়গায় আমি মানুষ বেশ ভালোই চিনতে পারি। এরকম সারপ্রাইজিংলি চেনা মানুষগুলো যখন অচেনা হয়ে যায়, সোজা ডিলিট জীবন থেকে তাদের, নাকি এড়িয়ে চলতে পছন্দ করো, কোনটা? যখন চেনা জন যখন অপরিচিত হয়ে যায়, তখন আমার চেনা অপরিচিত, থ্যাঙ্কফুলি আমি না মানুষ হিসেবে আমি না ভীষণই সিলেক্টিভ। আমি যাদের সঙ্গে মিশতে ভালোবাসি, আমি না ছোট বয়স থেকে, আমি বিশাল অনেক বন্ধু অনেক কিছু আমি কখনোই ছিল না, ছোট বয়স থেকেই ছিল না। তো তো তাই জন্য আমার অন্তত কাছের যারা, তাদেরকে থ্যাঙ্কফুলি আমার কখনো আলাদা করে চিনতে হয়নি, কারণ তারা ওরকম ভাবেই এসছেন এবং তারা ভীষণই
একদম মানে কোনো মুখোশ আমি তাদের কখনো দেখিনি। ভগবানের অনেক আশীর্বাদ সেই জায়গা থেকে, তো তাই জন্য আমার কখনো সেটাতে অসুবিধে হয়নি। কিন্তু হয়তো অবভিয়াসলি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়তো অনেক সময় অনেকজনকে দেখেছি, কিন্তু সেটা যে ডিলিট করে আলাদা করে ইম্পর্টেন্স দেওয়া, সেটা কখনো আমার মনে হয়নি কখনো কিছু করার। মানে সেটা ন্যাচারালি আলাদা, মানে তাদের সঙ্গে এমনিতেও আগেও মিশতাম না, এখনো মিশিনি, তাই জন্য আমার কোনো আলাদা করে সেটার কোনো কানেকশন আমি মানে ফিল করিনি। ইন্ডাস্ট্রিতে কোয়েল মল্লিকের বন্ধুর সংখ্যা খুব হাতে গোনা। দেখো, আমার ইন্ডাস্ট্রিতে আমার ভীষণ ভালো সম্পর্ক সকলের সঙ্গে, ভীষণই ভালো সম্পর্ক সকলের সঙ্গে। আমি বলছি যাদের সঙ্গে আমি কাজ করেছি, যাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি, অবভিয়াসলি তাদের অনেকেই আমি চিনিও না, তাদের সঙ্গে জানিও না। তো কিন্তু যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের সবাইকার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আহ বন্ধু, আমার মনে হয় ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড বলে একটা কথা আছে, যে সময়ের সঙ্গে বোঝা যায় কে বন্ধু আর কে নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যে আলাদা করে বন্ধু খোঁজার চেষ্টা করেছি ইন্ডাস্ট্রিতে, তেমন নয়। আমার আমার এখানে একটা ভীষণ ভালো কাজের পরিবেশ আমাকে দেওয়া হয়েছে, খুব ভালো সবাইকার সঙ্গে আহ, খুব ভালো একটা একটা সম্পর্ক আহ, গড়ে উঠেছে, অনেক বছরের সম্পর্ক, কারণ অনেক বছর ধরে আমরা কাজ করেছি সবাইকার সঙ্গে। তো হ্যাঁ, তো তাই জন্য আলাদা করে বন্ধু খোঁজাটা ডিফিকাল্ট না ডিফিকাল্ট আমার তেমন মনে হয় না, কারণ আমার ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল, আছে, আর আশা করি থাকবে। একদম থাকবে। তুমি একটা কথা বললে এই মাত্র যে খুব একটা ইন্ডাস্ট্রিতে বন্ধু খোঁজার মতো মানে সেই পরিসরটা তোমার কাছে আসেনি, সেটা কি খানিকটা বাবার থেকে মানে তার থেকে তার অভিজ্ঞতা শুনে কিংবা সেটা খানিকটা অ্যাপ্লাই করা? না, সেটা বাবার কাছ থেকে শুনে অ্যাপ্লাই করার থেকেও আমি না এই জায়গাটাকে ভীষণই আমার ঠিক যেভাবে একজন একটা অফিসকে মানে ট্রিট করে, একই রকম ভাবে আমি আমার কাজের জগৎটাকে অফিস হিসেবে ট্রিট করি। আমার অফিসে মানে ঠিক যেভাবে মানুষ অফিসে গিয়ে কাজ করেন, একই রকম ভাবে আমি ক্যামেরার সামনে গিয়ে কাজটা করি, এবং আমি ফিরে আসি ওই একই রকম ভাবে। আমার মনে হয় যে আমি আহ তো I have a very professional commitment with my work life. তো আলাদা করে বাবা যে শিখিয়েছেন না শিখিয়েছেন সেটার থেকেও বেশি হচ্ছে আমার মনে হয় আমি মানুষটাই এরকম হয়তো, কারণ আমি ছোট বয়স থেকে আমার সত্যি আমার যাদের সঙ্গে ভীষণ আমি কানেক্ট করতে পারতাম তাদের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব আছে। আমি অনেকের সঙ্গে বন্ধুত্ব আমার কখনোই ছোট বয়স থেকে যেরকম ছিল না, এখন তো অবভিয়াসলি আরো বেশি আমার মানে কনসেন্ট্রেশন বা আমার ফোকাসটা একেবারেই আমার বেশি ফ্যামিলি হয়ে গেছে, তাই জন্য আরো আলাদা করে বন্ধুত্ব করবার জন্য যে একটা এফোর্ট লাগে সেটা আমার অ্যাটলিস্ট আমার দিক থেকে হয়ে ওঠে না। এই কারণেই বোধহয় তোমাকে আলাদা করা যায়। মানে আমি ট্রেলারের নিচে কমেন্টস গুলো দেখছিলাম, মানে তাদের কমেন্টস গুলো দর্শকদের, যে তুমি কেন আলাদা, যাকে আমি বাকিদের থেকে তুমি কেন আলাদা সেই প্রশ্নে আসছি না, এই ছবির জন্য তোমাকে বোধহয় বাইক চালাতে শিখতে হয়েছে না? সেই অভিজ্ঞতাটা একটু জানি। আমি এই ছবিটা বাইক আমি অলরেডি জানতাম। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি অনেকদিন আগে তো বাইক চালিয়েছি। আচ্ছা, হ্যাঁ, বাইক জানতাম, কিন্তু এখানে অনেক সময় আমাদের বাইক এবং ট্রলি শর্টসেও বাইক নিয়ে যাওয়া হয়েছে, যেরকম ভাবে টেকনিক্যালি করা হয় সেটা হয়েছে। আর মার্শাল আর্টস এর ক্ষেত্রে আমি আমার প্রথম ছবির আগে আমি মার্শাল আর্টসটা শিখেছিলাম, প্রথম মিতিনের। আচ্ছা, মিতিন মাসি সে সময় বলেছিলে তুমি। হ্যাঁ, তখন আমি আলাদা করে, কারণ একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে, সেই বডি ল্যাঙ্গুয়েজটাকে আমি চেয়েছিলাম যেন স্ট্রং হয়। তো ওই সময় আর আলাদাভাবে যেহেতু আমি ফিটনেসের মধ্যে আছি, তাই জন্য আমার সেই দিক থেকে না একটা একটা বডি যখন ফিট থাকে তাহলে ঠিক যেভাবে তার হাব ভাব হাঁটা চলা সব জিনিসটা থাকে, সেই জায়গাটা আমার মনে হয় অনেকটা বেশি হেল্প করেছিল, কারণ আমার জেনারেল লাইফে আমার ফিটনেসের জায়গাটা আমি ভীষণ বেশি অন পয়েন্ট রাখার চেষ্টা করি। বেশ, এখন তো দর্শকদের অনেকেরই পছন্দের একটা চরিত্র তো মিতিন মাসি। Right. আমি যদি জিজ্ঞেস করি কোয়েল মল্লিকের পছন্দের গোয়েন্দা চরিত্র? কোয়েল মল্লিকের পছন্দের চরিত্র গোয়েন্দা চরিত্রের মধ্যে অনেকেই আছে, ফেলুদা ব্যোমকেশ, মিস মার্পল, এরকম অনেকেই আছে। এখন অবভিয়াসলি বিউটিফুল ক্যারেক্টার সুচিতা ভট্টাচার্য ওই সময় এত প্রোগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে এত সুন্দর একটা লিখেছিলেন, যে
যে একটা সত্যি মানে অনেক অনেক রকম ভাবে মানুষকে যে ওই সময় দাঁড়িয়ে উনি লিখেছিলেন যে সে খুন্তিও নাড়ে আর এক হাতে পিস্তল ধরে, সেটাই তো একটা বিশাল একদম, মাইন্ডসেটের সেই একটা সময়। পরিচয় সেই সময় দাঁড়িয়ে। তারপরে ঠিক যেভাবে এখনকার দিনে লোকেরা অনেক বেশি কানেক্ট করতে পারে, হয়তো ভীষণ প্রোগ্রেসিভ মাইন্ডসেটের সঙ্গে কানেক্ট করতে পারে, যে তারা কাজও করছে আবার একই রকম ভাবে বাড়িও সামলাচ্ছে, দুটো ভালোভাবে মেনটেন করা, ব্যালেন্স করা, এই জায়গাটা, বা ভীষণ আত্মবিশ্বাসী, ভীষণ দৃঢ়, ভীষণ শার্প, এই জায়গাগুলোর সঙ্গে আমার মনে হয় ম্যাক্সিমাম লোকেরা আইডালাইজ করছে বা মোটিভেট করে এই চরিত্রটা। তো আমার মনে হয় যে যখন স্বার্থপরের ওই হয় না যে পোস্ট রিলিজ সাকসেস হল ভিজিটে যখন গেছিলাম, তখন বহু ক্ষেত্রে বহু জায়গায় আমাকে জিজ্ঞেস করেছিল মিতিন কবে রিলিজ করছে, এবং তারপরে জিজ্ঞেস করেছিল যে ওরা দেখতে চায়, আর সেটা দেখেও আমার ভালো লেগেছিল, আর বলেছিল যে আমি আমার ছেলে মেয়েকে দেখাবো তাই জন্য। তো আমার মনে হয় কারণ মা বাবারা সবসময় চায় যে ছেলেমেয়েরা ওরম ভাবে আইডালাইজ করুক এমন একজনকে যে হচ্ছে তার বেসিক আদর্শ হয়ে উঠতে পারে, মানে কারণ তুমি যদি একজনকে রাইট পার্সনকে আইডলাইজ করো তাহলে তুমি জানো যে তোমার মানে চলার পথটা একদম ঠিক থাকবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মিতিন ইজ এ ভেরি ইন্সপায়ারিং এবং ভীষণ মোটিভেটিং একটা ক্যারেক্টার সকলের জন্য। বইছে উত্তরে হাওয়া, 16 ডিগ্রির নিচে শহরের তাপমাত্রা, ঠান্ডায় জমি উপভোগ করছেন শহর জেলাবাসী। এই আবহাওয়ায় পারদ চড়ালেন নবনীতা দাস। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন জিতুর প্রাক্তন বাচ্চা বউ। আর শীতের আমেজ গায়ে মেখে থাইল্যান্ড থেকে বোল্ড অবতারে ধরা দিলেন নবনীতা। টুকটুকে লাল রঙের সুইমস্যুটে ধরা দিয়েছেন নবনীতা, যা দেখে শীতও ঘাম ঝরছে ভক্তদের। ছোট পর্দা চেনা মুখ নবনীতা দাস। একাধিক সিরিয়ালে নবনীতাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। 2 বছর আগে জিতু কমলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করে খবরের শিরোনামে চলে এসেছিলেন। সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। এবার শীতের আমেজ গায়ে মেখে থাইল্যান্ড থেকে বোল্ড অবতারে ধরা দিলেন নবনীতা। টুকটুকে লাল রঙের সুইমস্যুটে ধরা দিয়েছেন নবনীতা। ব্যাকলেস এই সুইমস্যুটে তার পিঠ দেখা যাচ্ছে। কখনো বালির মধ্যে বসে, আবার কখনো বা রিসর্টের পুলের সামনে, আবার কখনো বা ডাব খেতে খেতে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। নবনীতা এখন রয়েছেন থাইল্যান্ডের কোহলান্টাতে। সেখানেই ডিসেম্বরের ছুটি উপভোগ করছেন তিনি। নবনীতার এই ছবি ভাইরাল হতেই খুব বেশি সময় নেয়নি। নেটিজেনরা তাকে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ বলেন লাল পরি, আবার কেউ তাকে বলেন গর্জাস। তবে এরই পাশাপাশি জিতু কামালকে টেনে ট্রোলও করা হয় নবনীতাকে। মুক্তি পেল 21-এর ট্রেলার। শ্রীরাম রাঘবনের এই ছবিতেই শেষবার দেখা যাবে সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। ট্রেলারে তার সংলাপ শোনা গিয়েছে, দেখা গিয়েছে নাচতেও, যা দেখে মন খারাপ নেটিজেনদের। কবে ছবি মুক্তি পাবে দেখে নিন। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের শেষ ছবি 21। অরুণ ক্ষেত্রপাল ছিলেন ভারতের অন্যতম কনিষ্ঠ বীর সেনানী। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে ব্যক্তিগত জীবনের সংঘাত। একে ঘিরেই গড়ে উঠেছে ছবির কাহিনী। এই ছবিতে শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ট্রেলারে আলাদা করে নজর কেড়েছে ধর্মেন্দ্রর সংলাপ। তাকে বলতে শোনা যাচ্ছে, এই হচ্ছে আমার বড় ছেলে মুকেশ, 50 বছর বয়স, আর এই আমার ছোট ছেলে অরুণ, চিরকাল 21 বছরেই থাকবে। আরেক দৃশ্যে ধর্মেন্দ্রকে নাচতেও দেখা যাচ্ছে। রণবীর সিং এবং অক্ষয় খান্নার ধুরন্ধর সিনেমার গল্প থেকে গান বেশ আলোড়ন সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। ছবির গানগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অক্ষয় খান্নার FA9LA গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের একটি ভিডিও এসেছে প্রকাশ্যে, যেখানে তাকে ধুরন্ধরের গানে নাচতে দেখা যাচ্ছে। চোখ রাখবো ছবিতে। ধুরন্ধরের গানের তালে নাচলেন নিক। ভিডিওতে নিকের সঙ্গে তার ভাই কেভিন এবং জো জনসকেও দেখা যাচ্ছে নাচতে। জনস ব্রাদার্সের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আমেরিকান গায়ক নিক জনসকে প্রায় বিভিন্ন বলিউডের সিনেমায় গান উপভোগ করতে দেখা যায়। এবার জোনাস ব্রাদার্স ইনস্টাগ্রামে একটি পোস্টে তাদের ধুরন্ধরের গানে নাচতে দেখা যাচ্ছে। তার ভাই জো এবং কেভিন জোনাসও তার সঙ্গে নাচছেন। নিক জোনাসের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ধুরন্ধর অভিনেতা রণবীর সিংও নিক জোনাসের ভিডিও দেখে আনন্দে আত্মহারা। তিনি লিখেছেন, দারুণ, চালিয়ে যাও ভাই। রণবীর সিং এর পাশাপাশি গায়িকা জসমিন ভিডিওয়ে মন্তব্য করেছেন, আমি ভীষণ উত্তেজিত।
চলতি বছরের নভেম্বর মাসে পুত্র সন্তানের বাবা মা হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাফ। এই এক মাস শহরের বাইরে কোনো কাজে যাননি নতুন বাবা। ছাবা ছবির জন্য বর্ষসেরা অভিনেতার পুরস্কার নিতে এসে নিজের নতুন জীবনের গল্প শোনালেন ভিকি। প্রথমবার ছেলের থেকে দূরে গিয়ে কোন অভিনেত্রী ভাগ করে নিলেন ভিকি? সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য দিল্লি গিয়েছিলেন ভিকি। সেখানেই সদ্যোজাতর সঙ্গে কাটানোর মুহূর্তর কথা ভাগ করে নিলেন অভিনেতা। ভিকি বলেন, ছেলেকে বাড়িতে রেখে দূরে কোথাও যেতে খুব কষ্ট হয়, যদিও ও হওয়ার পরে এই প্রথম শহরের বাইরে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস বড় হয়ে যখন ছেলে এই ভিডিও দেখবে নিশ্চয়ই গর্ববোধ করবে। তিনি বলেন, এখন অনেক নতুন কিছু শেখার বাকি আছে। আমি ঠিক ভাষায় এই অনুভূতি বর্ণনা করতে পারবো না, তবে এখন আমি অভিনয়ের চেয়ে ডায়পার বদলাতে বেশি আগ্রহী। পুরো পরিবার এখন এই নতুন অতিথিকে নিয়ে দারুণ আনন্দিত। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।